আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম। আর পড়াতে আসবো কি না জানি না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো আজকে বেঁচে ফেরা হবে না। খুব দ্রুত পা চালালাম। আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে। হঠাৎ পেছন থেকে শীষ বাজানোর শব্দ ভেসে আসলো। আমি পেছনে না তাকিয়ে থেকে আরও জোরে হাঁটা দিলাম। শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে। এই বুঝে আমাকে খপ করে ধরে ফেলবে পিছন থেকে। সহ্য করতে না পেরে দ্রুত পিছনে তাকিয়ে বললাম, আরে ভাই, তুই তো চলে যেতে বললি, তাহলে আবার এসব করতেছিস কেন? দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে। কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞাসা করেছিলাম। এখনও সে অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ধমকের স্বরে বললাম, ওই মিয়া, এইভাবে আমাকে ভয় দেখানোর মানে কি? আর এভাবে কেন তাকিয়ে আছেন? তখনও খেয়াল করছিলাম না আপনার তাকিয়ে থাকা, সমস্যা কি? লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল, আমি অবাক হচ্ছি তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছো। এর আগে কেউ জীবিত ফেরেনি। মানে কি? কি বলছেন? ওই বাসাটা যে একটু অদ্ভুত সেটা বুঝে গিয়েছি, কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কি ধরনের কথা? লোকটা উল্টো ঘুরে চলে যেতে লাগলো। যেতে যেতে বলল, রিসফা কোনো সাধারণ মেয়ে না। আজকে বেঁচে গেছো, পরের বার বাঁচতে নাও পারো। আর কখনো এদিকে আসবে না। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কে রিসফা? কি হচ্ছে এখানে? আবির এই ঠিকানা পেল কোথায়? সব জানতে হবে আমাকে। সেদিনের মতো বাসায় চলে আসলাম। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম, কিন্তু বারবার ওর ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। চিন্তা করলাম আজকে কলেজ যাব না। আবিরের বাসায় চলে গেলাম সোজা। গিয়ে জানতে পারলাম আবির নাকি আজ 3 দিন হলো বাসায় ফেরেনি। ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। আবিরের পরিবারটা একটু এলোমেলো। ওর মা বাবার সমাজে সম্পর্ক ভালো না, সবসময় ঝগড়া লেগেই থাকে। তাই আবির যে 2 দিন ঘরে ঘরে ফেরেনি, সেটা নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই। কিন্তু আমার যে আবিরকে লাগবেই। রিসফার সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে ওই ঠিকানা সে কোথায় পেল। সব ফ্রেন্ডের বাসায় খবর নিলাম, কিন্তু কেউ আবিরের খোঁজ জানে না। তবে এক ফ্রেন্ড বলল 3 দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল। কথায় কথায় আবির জানায় অনেক বড় লোকের একটা মেয়ের টিউশন পেয়েছে সে। মাসে 15,000 টাকা বেতন। তাই বাবার কাছ থেকে আর ভিক্ষা চাওয়া লাগবে না হাত খরচের জন্য। আমি অনেকটা শকড হয়ে গেলাম এটা শুনে। তার মানে আবির আমার আগে রিসফার টিউশনিটা পেয়েছিল? তাহলে সে আমাকে দিয়ে দিল কেন? সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাবো না। সেদিন বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। আমাদের বাসায় যেতে হলে একটা বাঁশের ঝাড় পেরোতে হয়। যখন আমি বাঁশের ঝাড়টা অতিক্রম করলাম, তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখলাম আবিরই কল দিয়েছে। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বললাম, কিরে শালা, তুই কই? আজকে তোকে সারাদিন খুঁজতে খুঁজতে
স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছি। ওপাশ থেকে আবির বলল, পেছনে তাকা একবার। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম আবির বাস ছাড়ে কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। আবিরের হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল। আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক যেমন গতকাল রাতে প্রথমে ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল। আমি বললাম, আবির তুই ঠিক আছিস? কই ছিলি এই 3 দিন? আবির বলল, তুই আমাকে দেখোস নাই? গতকাল আমি তো তোকে আয়নাতে দেখলাম। আমি এখন থেকেও আয়নার ভেতরেই থাকব। বাইরের দুনিয়া আমার কাছে ভালো লাগে না। এসব কি বলতেছিস? তুই পাগল টাগল হয়ে গেলে নাকি? কেন, নতুন বউ নাকি তুই? আবির হেসে দিয়ে বলল, তুই সহ্য করতে পারবি না। আমার এখন যেতে হবে। তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো, রিশফার ব্যাপারে বেশি কোথাও দেখাস না, সেটা তোর জন্য ভালো হবে। এই বলে আবির চলে যাচ্ছে। আমি চেষ্টা করলাম আবিরের পেছনে যাওয়ার, কিন্তু আমার পা যেন নড়ছে না। আবিরকে অনেকবার ডাকলাম, কিন্তু সে শুনল না। অন্ধকারে মিলিয়ে গেল। এবার আমার পা স্বাভাবিক হলো। আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম। ভাবতে লাগলাম, এটা কি সত্যি আবির ছিল, নাকি আবিরের রূপে অন্য কেউ ছিল? কিছুই মাথায় ঢুকছে না। এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরও 3 দিন। বুধবার চলে আসলো। আজকে রিশফাকে পড়াতে যাওয়ার ডেট। আমি কি করব ভাবছি, যাব নাকি যাব না। আমি মনস্থির করতে পারছি না। অবশেষে ঠিক করলাম আমি যাব আজ। যা হওয়ার হবে, আমি ওকে দেখে নেব কি হয়। মনে সাহস সঞ্চয় করে চলে গেলাম। তখন রাত 10টা 15 মিনিট। রিশফাদের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতেই ছাদ থেকে একটা বড় ফুলের টব আমার সামনে ধপাস করে পড়ল। আমি পিছে গেলাম একটু সরে। অল্পের জন্য আমার মাথায় পড়েনি। উপরে তাকাতে দেখি রিশফা একটা কালো রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার খোলা চুলগুলো বাতাসে উঠছে। রিশফার এরকম ভয়ানক রূপ দেখে আমি চমকে গেলাম। কেন যেন আমার গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছি না। আমি ছাদের দিকে তাকিয়ে রিশফাকে ইশারায় বললাম, তুমি কি আমাকে মেরে ফেলার জন্য ফুলের টবটা ফেললে? রিশফা কর্কশ গলায় বলল, তোকে না আসতে না করেছিল সে, তাহলে কেন আসলি তুই? তুই তো নিজের জন্য মায়া হয় না? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঠিক 11টা বাজে। রিশফার কথা শুনে কানের ওপর 2টো থাপ্পড় মেরে মাথা ঝাঁকি দিলাম, যেন তার কথা আমি ঝেড়ে ফেলে দিলাম মাথা থেকে। এবার রিয়েক্ট দেখার জন্য উপরে তাকালাম, কিন্তু তখন সেখানে রিশফা ছিল না। আর আমি দেরি না করে সোজা গিয়ে কলিং বেল দিলাম বাসার। সেদিনের মতো আজকেও দরজা খুলে গেল। আমি ধীরে ধীরে প্রবেশ করলাম। কারো কোনো সাড়া শব্দ নেই। আমি ডাকলাম, আন্টি আন্টি বাসায় আছেন? কোনো উত্তর নেই। সত্যি বলতে রহস্য জানার কুণ্ঠল আমাকে ভয় পেতে দিচ্ছে না। আমি দেখতে চাই এখানে কি হচ্ছে। তার জন্য যদি মরতে হয় তাও মেনে নেব। তারপর আস্তে আস্তে রিশফার পড়ার ঘরে প্রবেশ করলাম। দেখলাম ঠিক ওই দিনের মতোই রিশফা মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকছে। আমি ডাক দিলাম, রিশফা। রিশফা চমকে উঠে সালাম দিয়ে বলল, স্যার, আজকে আপনি 3 মিনিট দেরি করে এসেছেন। যার সময়ের মূল্য দেয় না তাদেরকে আমি পছন্দ করি না। নিজের ছাত্রীর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি
11:03 বাজে। আমি বললাম, তোমার জন্য তো দেরি হলো। আমার মাথা ফুলের টবটা ফেলে আমাকে মারতে চেয়েছিলে কেন? রিস্পা খুব সাবলীলভাবে জবাব দিল, আমি আপনাকে মারতে চাইব কেন? আমার তো জীবিত মানুষ পছন্দ। এটা শুনে আমি হাসি দেওয়ার ফান করলাম, যেন আমি এটা ইয়ার্কি হিসাবেই নিয়েছি। পরবর্তী এপিসোড শোনার জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ধন্যবাদ।